আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে একজোট ভারত চীন। আরো জানিয়ে দিব যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল। এদিকে ৬৫০০ নিখোঁজ মানুষের খোঁজ পেতে আন্তর্জাতিক সহায়তা চায় হামাস। আরো জানিয়ে দিব গাজায় পর্যাপ্ত জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব বাখমুতের গুরুত্বপূর্ণ এলাকার দখল নিয়েছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে একজোট ভারত ও চীন। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভারত নয়াদিল্লির সঙ্গে একমত পোষণ করেছে চীনও। জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিল দুই দেশই। সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরায়েলি সেনা সরিয়ে ফেলার প্রস্তাব পেশ হয় জাতিসংঘে। সব মিলিয়ে মোট ৯১টি দেশ এই প্রস্তাবের সম্মতি জানিয়েছে। তবে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা, ব্রিটেন, কানাডার মতো দেশগুলো। ভোটদানে বিরত ৬২ দেশ। উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে দক্ষিণ পশ্চিম সিরিয়ার গোলান মালভূমি অঞ্চলটি ইসরায়েলি সেনার দখলে রয়েছে। এর আগেও এই ভূখণ্ডে ইসরায়েলের পদক্ষেপ নিয়ে নিন্দা প্রস্তাব পেশ হয়েছে জাতিসংঘে। সে সময়েও গোলান মালভূমিতে ইসরায়েলি সেনার দখলের বিরোধিতা করে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ভারত। মঙ্গলবার ফের ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে প্রস্তাব পেশ হয় জাতিসংঘে। সেখানে বলা হয়, নিরাপত্তা পরিষদের নিয়ম লঙ্ঘন করেছে ইসরায়েল। গোলান মালভূমি এলাকায় নিজেদের আইন ও প্রশাসন চাপিয়ে দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ফলে ওই এলাকার শান্তি নষ্ট হয়েছে। সেজন্য এই এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে ইসরায়েলকে, এমনটাই বলা হয় জাতিসংঘের প্রস্তাবে। মিশরের আনা এই প্রস্তাবে স্বভাবতই বিরোধিতা করেছে ইসরায়েল। এছাড়াও আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়াও এই প্রস্তাবের বিরোধিতা করেছে। অন্যদিকে ফ্রান্স, জার্মানি, জাপান, ইউক্রেনের মতো দেশগুলো ভোটদানে বিরত থাকে। ভারত ও চীন ছাড়াও ইরাক, ইরান, লেবানন সহ ৯১টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল। আরো জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে হামাস। মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র এই সংগঠনটি জানায়, তারা ইসরায়েলের ৭ জন নারী ও শিশু জিম্মিকে মুক্তি দিতে চেয়েছিল। একই সঙ্গে ইসরায়েলের বোমা হামলায় নিহত ৩ ইসরায়েলি নাগরিকের মরদেহ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে তাদের দাবি ছিল যুদ্ধবিরতি বর্ধিত করা, কিন্তু ইসরায়েল এই প্রস্তাবে রাজি হয়নি। গত শুক্রবার শুরু হওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ ইতিমধ্যে ২ দিনের জন্য বাড়ানো হয়েছে। এর মধ্যে শর্ত অনুযায়ী হামাস মোট ৮১ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, ইসরায়েল দিয়েছে ১৮০ জন ফিলিস্তিনি। এবার সেই যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়াবার জন্য আলোচনা চলছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ রয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য মধ্যস্থতাকারীরা কাজ করে যাচ্ছেন। এক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানানো হয়েছে যে চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত রয়েছে হামাস। ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫,০০০-এরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার ২২ নভেম্বর। মধ্যস্থতাকারী কাতারের জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। ৬৫০০ নিখোঁজ মানুষের খোঁজ পেতে আন্তর্জাতিক সহায়তা চায় হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ১৫,০০০ ছাড়িয়েছে আগেই। নিহতদের মধ্যে নারী ও শিশু সংখ্যায় ১০,০০০। এছাড়া গাজা জুড়ে ৬৫০০-এরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এবার নিখোঁজ এসব হাজারো মানুষের খোঁজ পেতে এবং একই সঙ্গে উদ্ধার করতে বৈশ্বিক সহায়তা চেয়েছে গাজার হামাস কর্তৃপক্ষ। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধের ফলে গত 7 অক্টোবর থেকে নিখোঁজ হওয়া হাজার হাজার ফিলিস্তিনিকে খুঁজে বের করতে এবং উদ্ধার করতে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন গাজা মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবতা আনাদুলুকে বলেছেন, সিভিল ডিফেন্স দলগুলো এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে বহু মরদেহ উদ্ধার করেছে এবং গাজা উপত্যকার দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার রাস্তাগুলো থেকেও মরদেহ উদ্ধার হচ্ছে। তিনি বলেছেন, গাজায় এখনো 6,500 ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। তারা হয় ধ্বংসস্তূপের নিচে আছেন বা তাদের ভাগ্য ঠিক কি ঘটেছে তা এখনো অজানা। নিখোঁজ এসব ফিলিস্তিনিদের মধ্যে 4,700 জনেরও বেশি নারী ও শিশু। তিনি আরো বলেন, ধ্বংসস্তূপের নিচে থাকা লোকদের কাছে পৌঁছানোর জন্য তাদের সরঞ্জাম, যন্ত্রপাতি এবং জ্বালানি দরকার। একই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে থেকে নিখোঁজ ব্যক্তি বা তাদের মৃতদেহ বের করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং ধ্বংসাবশেষ অপসারণে বিশেষজ্ঞ দল সরবরাহ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আল থাওয়াবতা। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ভূখণ্ডটিতে ইসরায়েলি বর্বর হামলায় নিহত সংখ্যা 15,000 ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে 6,000-এরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও 4,000। অবশ্য গাজায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে। 1.5 মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার 4 দিনের এই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। যদিও ইসরায়েল হুমকি দিয়ে রেখেছে, যুদ্ধবিরতি শেষ হলেই তারা আবারও গাজায় হামলা চালানো শুরু করবেন। গাজায় পর্যাপ্ত জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ইউরোপীয় ইউনিয়নের কমিশনার জানেস লেনারসিক বলেছেন, গাজায় জ্বালানি সরবরাহের উপর বিধি নিষেধ আরোপ করেছে ইসরায়েল। এর ফলে জাতিসংঘের একটি প্রস্তাবের অধীনে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ এবং মানবিক প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের লেনারসিক বলেছেন, আমরা গাজা উপত্যকায় জ্বালানি সরবরাহ বাড়ানোর আহ্বান জানাচ্ছি। মানবিক প্রবেশাধিকার প্রয়োজনের ভিত্তিতে হওয়া উচিত, কিছু বিধি নিষেধের ভিত্তিতে নয়। এএফপি সূত্র। লেনারসিক ইউ এর সংকট ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইউ ভুক্ত দেশ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো 23 লাখ গাজাবাসীকে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার অঙ্গীকার করেছিল। লেনারসিক জানিয়েছেন, গাজা উপত্যকায় ত্রাণ বিতরণে বাধার সম্মুখীন হতে হচ্ছে। মিশরের সঙ্গে রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাকগুলো প্রবেশ করতে অতিরিক্ত সময় লাগছে। এছাড়া ইসরায়েল অবরুদ্ধ এই ছিটমহলে সীমিত পরিমাণে জ্বালানি প্রবেশের অনুমতি দিচ্ছে, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। উপত্যকায় আরো জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইউ। তিনি উল্লেখ করেছেন, এই জ্বালানি মানবিক কার্যক্রম হাসপাতাল, জলকেন্দ্র, পানির পাম্প এবং বেকারিগুলোর জন্য অপরিহার্য। ইসরায়েলিরা প্রতিদিন যে পরিমাণ জ্বালানি প্রবেশের অনুমতি দিচ্ছে তা যথেষ্ট নয়। উল্লেখ্য, ইসরায়েল 7 অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে। 1 মাসের বেশি সময় ধরে এই অঞ্চলে অবিরাম বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে প্রায় 15,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল। বাখমুতের গুরুত্বপূর্ণ এলাকার দখল নিয়েছে রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনী বুধবার বলেছে যে তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ গ্রাম দখল করেছে। ইউক্রেনের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও বলেছেন যে ভয়ঙ্কর আক্রমণ চালানোর সময় মস্কোর বাহিনীও ক্ষতির সম্মুখীন হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তাদের বাহিনী বাখমুতের পশ্চিম দিকের একটি গ্রাম ক্রোমোভো দখল করেছে। কয়েক মাস প্রচন্ড লড়াইয়ের পর রাশিয়ান বাহিনী মে মাসে বাখমুত দখল করেছিল। রাশিয়ানদের কাছে আর্টিমোভস্ক নামে পরিচিত গ্রামটির প্রাক যুদ্ধ জনসংখ্যা ছিল প্রায় 1000। ইউক্রেনীয় বাহিনী কয়েক সপ্তাহ ধরে নিরাপরাধ করার চেষ্টা করছে এমন একটি এলাকায় বুধবারের লড়াইয়ের সরকারি ইউক্রেনীয় অ্যাকাউন্টে গ্রামগুলির কোনো উল্লেখ ছিল না। অনানুষ্ঠানিক অ্যাকাউন্ট এবং ব্লগাররা স্বীকার করেছেন যে গ্রামের অংশটি রাশিয়ান বাহিনীর দখলে ছিল, তবে এটি সম্পূর্ণরূপে রাশিয়ান নিয়ন্ত্রণে ছিল এবং কোনো ধারণাকে উড়িয়ে দিয়েছেন। রাশিয়ান বাহিনী ও অক্টোবরের মাঝামাঝি থেকে একইভাবে বিধ্বস্ত শহর আবদিভকা দখল করার প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করছে, যা পূর্বে 20 কিলোমিটার দূরে রাশিয়ান নিয়ন্ত্রিত আঞ্চলিক কেন্দ্র ডোনেটস্কের প্রবেশদ্বার হিসেবে দেখা যায়। ইউক্রেনের সামরিক মুখপাত্র ওলেকজান্ডার শুপুন বলেছেন, কয়েকদিনের বৃষ্টির পর রুশ ফ্রন্ট লাইন গোলাবর্ষণ এবং বিমান হামলা দ্বিগুণ হয়েছে। সূত্র রয়টার্স।